অলরাইট দর্শক, ওয়েলকাম টু স্পোর্টস স্পেশাল। খেলাধুলা নিয়ে নিউজ 24 এর সাথে থেকে আয়োজন নিয়ে আমি চলে এসেছি পিঙ্কি সানোয়ার। দর্শক, আপনারা জানেন যে এখন চলছে প্রেসিডেন্টস কাপ এবং আগামীকাল কিন্তু ঠিক দুপুর 1টায় মাহমুদুল একাদশ এবং নাজমুল একাদশের মধ্যে শেরেবাংলা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের প্রোগ্রামটা সাজিয়েছি এবং এই প্রোগ্রামে আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন কিন্তু খুব ইম্পর্টেন্ট গেস্ট উপস্থিত আছেন। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক প্লেয়ার জাতীয় দল, এবং আমার সঙ্গে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে আরেকজন গেস্ট উপস্থিত আছেন নাজমুল হোসেন, তিনিও একজন ফরমার ন্যাশনাল প্লেয়ার। শুধু তাই নয়, স্ট্যাটিস্টিক্স পার্ট নিয়ে কিন্তু আমাদের আরেক সহকর্মী পার্থ বণিক কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন পুরো শোতেই। পিঙ্কি, সময় সময় জানিয়ে দিব যে এই কদিন লিগ পর্বে বিসিবি প্রেসিডেন্টস কাপে কি হলো, কারা ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে, কারা বোলিংয়ে আগুন ঝরিয়েছে, সবকিছুই আপনাদেরকে সময় সময় জানিয়ে দেব। ধন্যবাদ পার্থ। এখন আমি সরাসরি বরং আমাদের আলোচনায় চলে যেতে যাচ্ছি। ইশতিয়াক ভাই, কেমন আছেন? আসলে অনেকদিন পরে আপনাকে আমরা পেলাম এই করোনার মধ্যে, এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে প্রতিযোগিতামূলক ক্রিকেট কিন্তু মাঠে ফিরেছে। হ্যাঁ, অনেকদিন পরে, এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক একটা টুর্নামেন্ট, ছোটখাটো একটা টুর্নামেন্ট হচ্ছে। অবশ্যই একটু লো স্কোরিং সেটা হয়নি, কিন্তু সেটা না হওয়ার কারণে অবশ্যই একটা ধাক্কা খেয়েছি, কারণ আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলাটা আমাদের উচিত ছিল। এখান থেকেও আমরা একটা শিক্ষা পেয়েছি যে আসলেই যে কোভিডটা কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি একটা দেশ নিজেকে ভালো অবস্থায় রাখতে পারে, সেটা শ্রীলঙ্কা সেটা দেখিয়ে দিয়েছে। বাট আমার মনে হয় যে তারপরে যে উদ্যোগটা নিয়েছে বিসিবি, এই যে 3টা আন্ডার-19 হাই পারফরমেন্স এবং জাতীয় দলের সংমিশ্রণে যে খেলাটা হচ্ছে, মোটামুটি ইভেন তো ক্রাউড নাই, কিন্তু কম্পারেটিভ খেলা হচ্ছে। প্রথমে ইশতিয়াক ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, এটা একদম স্বভাবতই একদম প্রথমে আসার কথা, আসলে এই যে পুরো প্রেসিডেন্টস কাপ নিয়ে আসলে আপনার অবজারভেশনটা কি? গুড কম্পারেটিভ ম্যাচেস আমি বলবো, ইভেন দো হাই ম্যাচেস, হাই স্কোরিং ম্যাচেস হয়নি। ব্যাটসম্যানদেরকে যে ধরনের আমরা আশা করেছিলাম যে পারফর্ম করবে, তারা খুব একটা সুবিধা করতে পারেনি। তবে আশাব্যঞ্জক যেটা হচ্ছে, যেটা ডমিঙ্গো অনেকদিন ধরেই বলছে, যে হি ইজ ওয়ান্টিং আ ব্যাটারি অফ ফাস্ট বোলার্স, যারা নাকি 3টা ফরম্যাটে তাদেরকে পেস বোলিং, সেটা আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করতে পারে, কনসিস্টেন্সি যদি বজায় রাখতে পারে, আগামী যেগুলো খেলা হবে, সে ডোমেস্টিক হোক কিংবা ইন্টারন্যাশনাল হোক, এটা আমার মনে হয় আগামী দিনকার জন্য বাংলাদেশের জন্য ভালো দিক বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। ইশতিয়াক ভাই, যেহেতু বোলিং এর কথা বললেন, আমাদের সঙ্গে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে দর্শক উপস্থিত আছেন, যুক্ত আছেন নাজমুল হোসেন। তিনি কিন্তু একজন ফর্মার পেস বোলার ন্যাশনাল টিমের। আমি একটু নাজমুল হোসেনের কাছে যেতে চাই। ভাই, যেটা বলছিল ইশতিয়াক ভাই, যে এই প্রেসিডেন্টস কাপে কিন্তু ব্যাটিং ব্যর্থতা আমরা দেখেছি, কিন্তু খুব বড় চমক কিন্তু দেখিয়েছে আসলে পেস বোলার। আপনি একজন পেস বোলার ছিলেন, সো আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে আপনি কেমন দেখলেন, পেস বোলারদের পারফরমেন্স কেমন দেখলেন, এবং এই কনসিস্টেন্সিটা কেমন সামনে আসলে ধরে রাখতে পারবে কিনা, বা ধরে রাখতে চাইলে কি করতে হতে পারে, আমি যদি ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই। আমি প্রথমে নিউজ 24 কে ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে পেস বোলার আমার যারা খেলছে ওরা অত্যন্ত ভালো বোলিং করেছে, যেমন ওরা অনেক এক্সপিরিয়েন্স বোলার, এবং আসলে মিরপুরের যে উইকেটটা, এটা আসলে অনেক কমন উইকেট, এবং ওরা জানে যে আসলে উইকেটে কোথায় বোলিং করতে হয়। তো যেহেতু অনেকদিন ধরে আপনার উইকেটে অনেক নন প্রিপেয়ার ছিল, তো এখন মনে করেন যে ব্যাটসম্যানদের আসলে একটা কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে, যে আসলে এই কন্ডিশনে একটু বৃষ্টি হচ্ছে, আবার খেলা স্টপ হচ্ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে, আবার পেস বোলাররা অনেক ভালো বোলিং করতেছে, এবং ওরা আলামিন, মুস্তাফিজ, রুবেল, সাইফুদ্দিন, ওরা আসলে খুবই ভালো জায়গায় বোলিং করেছে, যে ব্যাটসম্যানদের একটা কঠিন পরীক্ষা ফেলে দিয়েছে ওরা। তো আমি মনে করি যেহেতু এটা এর ভিতরেও কিন্তু দেখেন আপনার মুশফিক একটা 100 করেছে, 2টা 50 করেছে, তো ওভারঅল কিন্তু ওরা ব্যাটসম্যানরাও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো যেহেতু একটা অনেকদিন পরেও ব্যাটসম্যানদের জন্য কিন্তু ডিফিকাল্ট, যে অনেকদিন ধরে ওরা কিন্তু ম্যাচে ছিল না। তো আমি আশা করবো যে নেক্সট অথবা বিসিবি অথবা নেক্সট বিসিবিকে, সত্যি কথা কি বিসিবিকে ধন্যবাদ যে এটলিস্ট ক্রিকেটটা মাঠে ফিরেছে।
তো আমি মনে নাজমুল করি ভাই, যে এই যে এই এতদিন পরে আসলে প্রেসিডেন্ট কাপ থেকে একটা অভিজ্ঞতা নাজমুল ভাই, আমি যদি আপনার কাছে একটু আসতে চাই, আসলে তাসকিন কিন্তু অনেকটা ফর্মের বাইরে ছিল, হঠাৎ করে সে কিন্তু এই প্রেসিডেন্টস কাপে Right, জ্বলে উঠেছে, right, এবং right. ইভেন আমরা রুবেলকেও দেখতে পাচ্ছি, স্পেশালি এই দেখেন, দুজনের দিকে কিন্তু আলাদাভাবে একটা নজর গেছে। এই দুজন সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন এই যে হ্যাঁ, আমি তাসকিনকে যেহেতু লাস্ট ইয়ার আমি লিজেন্ড অফ গ্রুপগঞ্জে করছিলাম, তো তাসকিন কিন্তু গত 1-1.5 বছর তো আপনার ওই ইনজুরি থেকে ব্যাক করার পর কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেছে। আপনি যদি দেখেন, যদি এই যে আপনার যে লকডাউনের যে মানে লাস্ট যে 6-7 মানে 6-7 মান্থ, এই 6-7টা মাস কিন্তু ও প্রচন্ড কষ্ট করছে নিজেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আগে তাসকিন হিসাবে। ইভেন কি রুবেল সেম। তো আমি মনে করি যে তাসকিন, রুবেল ওরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করছে। তো পরিশ্রম ফল হিসাবে আমি মনে করছি ইভেন এই প্রেসিডেন্ট কাপটা ওদের জন্য একটা সফল একটা টুর্নামেন্ট হিসাবে হয়েছে। তো আমি মনে করি যে তাসকিনের অবশ্যই এটা ওর একটা পরিশ্রমের একটা ফল। আমি আমার যদি একটু নাজমুল ভাইয়ের কাছ থেকে যদি আমি ইশতিয়াক ভাই আপনার কাছে একটু আসতে চাই, যেটা বলছিলেন যে তাসকিন কিন্তু একটা ইনজুরিতে পড়েছিল এবং সেখান থেকে ইনজুরি থেকে ব্যাক করে সে একদম জ্বলে উঠেছে বলা যায়, একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে প্রেসিডেন্টস কাপে। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, আপনি ব্যাটসম্যান ছিলেন, আসলে বোলাররা কি হঠাৎ করে খুব ভালো বোলিং করছে পেস বোলাররা, নাকি আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে আপনি আলাদাভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন? কারণ টপ অর্ডার ব্যাটসম্যানরা অ্যাজ ইউজুয়াল কোনো রানই পাচ্ছে না। না, বোলারদের তো কৃতিত্ব অবশ্যই দিতে হবে, যেটা আমি নাজমুলকেও প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যদি সেটা যেটা সুযোগ হয়, যে আপনি চাইলে কিন্তু করতে পারেন। হ্যাঁ, এই যে নাজমুলকে আমি জিজ্ঞেস করছি যে এই যে বিরতির সময় এই যে লম্বা একটা যে খেলা হয়নি, এই সময়ে কোচদের সাথে আমার মনে হয় 1-on-1 প্রত্যেকটা বোলার, প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে বোলারের যে কমিউনিকেশন হয়েছে তাদের স্কিলস ব্যাপারে, তাদের ট্রেনিং, তাদের ফিটনেস ব্যাপারে, অনলাইনে যতটুকু তারা অ্যাডভাইস পেয়েছে, তুমি কতখানি মনে করো যে সেটা সহায়তা করেছে? কারণ পেস বোলারদের জন্য বিশেষ করে ফিটনেস তো অবভিয়াসলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ মাচ দে হ্যাভ বিন অবভিয়াসলি ফিট না হলে তারা ভালো করতে পারতো না। তোমার কি মনে হয় যে এই যে অনলাইনে যে তাদের সাথে যে কমিউনিকেশন হয়েছে, এটা কি কিছুটা হেল্প করেছে তুমি মনে করো? এই বোলিং যেটা তারা ভালো পারফরমেন্স যে করেছে, এটার পিছনে কি? আমি মনে করি তাসকিনকে আমি লাস্ট ইয়ার আমি লিজেন্ড অফ গ্রুপগঞ্জে বোলিং কোচ হিসেবে কাজ করেছিলাম, তো তাসকিনকে আমি তখনই পেয়েছিলাম। ও জাস্ট খালি তখন আপনার ইনজুরি থেকে ব্যাক করেছে, তো তখনই আমি তার ভিতরে যে একটা মানে নিজেকে ফিরিয়ে পাওয়ার যে একটা খিদা, এটা কিন্তু আমি তখনই তার ভিতরে আমি অনুভব করতে পেরেছিলাম। তো সেই প্রেক্ষাপটে ওই যে যখন আপনার ওই যে প্রিমিয়ার লিগটা স্টপ হয়ে যাওয়ার পরে ও কিন্তু কন্টিনিউ নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায় সে গিয়ে ট্রেনিং করেছে। শুধু তাসকিন না, ইভেন কি আলামিন, ইভেন কি আপনার সাইফুদ্দিন, ওরা কিন্তু যে যার ডিস্ট্রিক্টে গিয়ে ওরা কিন্তু বসে থাকে না। ইভেন কি করোনার ভিতরে ওরা বিভিন্ন জায়গায় মানে যতটুকু সুযোগ পাচ্ছে, মানে স্বাস্থ্যবিধি মেনে ততটুকু ও প্র্যাকটিস করছে এবং নিজেকে ফ্রি পাওয়ার জন্য যতটুকু পারে চেষ্টা করছে। তো আমি স্পেশালি আমি ওদের ধন্যবাদ দিতে চাই যে আসলে নিজেকে ফিরিয়ে পাওয়ার জন্য যে একটা পেস বোলারদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খিদা। যদি ওর ভিতরে একটা খিদা থাকে তো আসলে আসলে আমার কাছে এটা মনে হয় যে অনেক যেতে পারবে এবং এটা ফল হিসাবে প্রেসিডেন্ট কাপে সে নিজেকে শো করেছে। আপনার প্রশ্নের জবাব একটুখানি দেই, যে তাসকিন শুধু না, সব আমরা যেটা দেখলাম যে প্রথম 10 জন কিন্তু টপ ফাস্ট বোলারদের মধ্যে টপ উইকেট টেকার্স, এবং তারা উইকেট নিয়েছে কনসিস্টেন্টলি, মোটামুটি ভালো বোলিং করেছে। হ্যাঁ, এবং একটা জিনিস হচ্ছে যে লাইন এন্ড লেংথ তারা বজায়, রাইট এরিয়াজে বোলিং করাটা, এতদিন পরে এসে রাইট এরিয়াজে বোলিং করে একটা, তারপরে তাসকিন, ইবাদত, রুবেল মোটামুটি জোরে বোলিং করেছে, দে ওয়ার রিয়েলি বেন্ডিং দেয়ার ব্যাক। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যেটা নাজমুল যেটা বললো, তাদের মধ্যে যদি ক্ষুধাটা না থাকতো, ওই জিতটা যদি না থাকতো, এই 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 প্যান্ডেমিকের সময় আমার মনে হয় ওই জিনিসটাকে তারা নিজের সম্বন্ধে চিন্তা করার একটা সুযোগ পেয়েছে, এবং সেটাই আই থিঙ্ক দে হ্যাভ বিন এবল টু এক্সিকিউট। আমরা এখন বরং একটু পার্থর কাছে যেতে চাচ্ছি, তার কাছে নিশ্চয়ই কালকের ম্যাচ নিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। পার্থ, আমরা সরাসরি আপনার কাছে আসতে চাচ্ছি এবং আপনার কাছে আসলে কি তথ্য আছে? ধন্যবাদ পিঙ্কি। তথ্যটা আসলে বলতে গেলে মাহমুদুল একাদশ এবং নাজমুল একাদশ ফাইনালে মুখোমুখি হচ্ছে আগামীকাল তৃতীয়বারের মতো। প্রথম দুটি ম্যাচে কিন্তু নাজমুল একাদশের সামনে মাহমুদুল্লাহরা খুব ভালো কিছু করতে পারেনি, দুটো ম্যাচই নাজমুলরা জিতে নিয়েছে। তো বোলিংয়ের কথা শুনছিলাম যে এইবার এই আসরটাতে বোলাররা খুব ভালো করেছে। আমি যদি একটু পরিসংখ্যানের দিকে যাই, এই পর্যন্ত দেখা যাচ্ছে
তাসকিন, যেটা কিনা বলছিলেন যে তারা খুব ভালো কামব্যাক করেছে, এবং সেখানে দেখতে পেয়েছি যে রুবেলও খুব ভালো বোলিং করছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে তাসকিনের কথা একটু আগে আমরা শুনছিলাম, 2018 সালে শ্রীলঙ্কা নিধাস ট্রফির পরে কিন্তু সে জাতীয় দলের জার্সি একদমই গায়ে জড়ায়নি। তো সেখান থেকে তাসকিনের এভাবে জ্বলে ওঠা আসলেই প্রশংসাজনক। বিশেষ করে ডমিঙ্গো একটা কথা বলেছেন যে স্টার্ক বা জফরা আর্চারদের মতো বোলার বাংলাদেশে একজন খুব দরকার। এখন আমরা জানি যে ওটা অতদূর সম্ভব না হলেও সেই কাছাকাছি আমরা কিন্তু কিছু একটা পেতে পারি তাদের কাছ থেকে বা বোলারদের কাছ থেকে, এটাও কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। আমরা যদি একটু বলি, এই পর্যন্ত অনূর্ধ্ব 19 দলের বোলাররাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, এবং একজনই মাত্র সেখানে পারফর্ম করেছে। তো মোটামুটি বলা যায়, আমি আরও পরিসংখ্যান নিয়ে আপনার সাথে আসবো, তার আগে একটু বলে রাখি যে এই উইকেটটা টোটালি বোলিং বান্ধব ছিল, যেখানে মানে 100% সুযোগ কাজে লাগিয়েছে তাসকিন, রুবেল, মুস্তাফিজরা। এবং বলাই যেতে পারে যে এই উইকেটে ব্যাটসম্যানের প্রথম দিকে খেলতে যে সমস্যাটা হচ্ছিল, সেখান থেকে ব্যাটসম্যানরাও কিন্তু শেষ দিকে কামব্যাক করেছে। তারপরেও আমরা প্রত্যাশা মাফিক পারফরমেন্স পাইনি তামিমের কাছ থেকে বা সৌম্যর কাছ থেকে, লিটনের কাছ থেকে। তো এই বিষয়ে আরও অনেক তথ্য আছে, আরও অনেক কথা আছে, সবগুলো একটু পরে আসছে আপনার কাছে। আমি একটু আলোচনা আবার শুনি আপনাদের। ধন্যবাদ পার্থ। যেটা শুনছিলাম, বোলিং পার্টটা না হয় আমরা বুঝতে পারছি যে এবার প্রেসিডেন্টস কাপটা হয়তো আমরা বোলারদেরকে সব কৃতিত্ব দিচ্ছি। আপনার কাছে যদি আমি জানতে চাই যে আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতার আসল কারণ কি, আপনি কি মনে করছেন কি হতে পারে? একটা হচ্ছে যে একটা ব্যাটসম্যান প্রায় দেখা গেছে একই শট খেলে মানে ভুল করার প্রবণতাটা, যে ভুল করে যে শেখার যে ব্যাপারটা, সেটা ব্যাটসম্যানদের মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়নি। এবং নট দ্যাট যে অনেক দিন পরে এসছে কেবলমাত্র জড়তা ছিল বলেই খেলতে পারেনি, তা কিন্তু না। কারণ এই নিজের কন্ডিশনসে প্র্যাকটিস তো করেছে বেশ কিছুদিন, তারা যে প্র্যাকটিসে ছিল না তা না। ইয়েস, মেবি ইন্টারন্যাশনাল ম্যাচেস না, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দে গেভ দ্য 100%। সিলেক্টররা কিন্তু আগেই একটা আওয়াজ দিয়ে দিয়েছিল যে প্লেয়ারদের আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখব, প্লেয়ারদের অ্যাপ্রোচ, প্লেয়ারদের ওভারঅল কিভাবে তারা ম্যাচগুলোকে নিচ্ছে সেটা কিন্তু দেখবো, নট নেসেসারিলি তাদের পারফরমেন্স। যে কারণে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা মনে হয় যে একটা ডিটারমিনেশন ছিল টু প্রুভ সামথিং। তো এই জন্যই খেলাগুলা কম্পারেটিভ হয়েছে। আমি বলছি যে হাই স্কোরিং হয়নি, প্রথমে বললাম কিছুটা বলবো, আর যে উইকেটের কারণে ব্যাটসম্যানরা বলছিল যে উইকেট ওয়াজ আ লিটল বিট আপ এন্ড ডাউন, ইভেন উইকেট ছিল না। এটা আসলে ইশতিয়াক ভাই ভবিষ্যতে ব্যাটসম্যানদেরকে আরো যদি আমি সামনে দেখি, সামনে টুর্নামেন্ট আছে, সেখানে কতটা ভোগাতে পারে। তার আগে ইশতিয়াক ভাই আপনার কাছে আসবো, আমরা বরং দেখে আসি আসলে তাসকিন এবং রুবেল কি বলতে যাচ্ছে কালকের ম্যাচ নিয়ে। দর্শক, আমরা সরাসরি দেখে আসতে চাচ্ছি যে আসলে তাসকিন এবং রুবেল তারা কালকের ম্যাচ নিয়ে তাদের ভাবনা কি। আমার কাছে মনে হয় নিজের বোলিং নিয়ে আমি সন্তুষ্ট, কারণ আমি যেভাবে বোলিং করতে চাচ্ছি আমার প্ল্যান অনুযায়ী, টিমের প্ল্যান অনুযায়ী, তো আমার কাছে মনে হয় আমি সেভাবে বোলিং করতেছি, বিশেষ করে নতুন বলে। তো আমার কাছে মনে হয় সব কিছু ঠিক আছে, তো এটাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। না, আমার কাছে মনে হয় এটা খুব ভালো সাইন, কারণ আপনার প্রত্যেকটা পেস বোলার, বিশেষ করে সব ক্রিকেটারই সবাই খুব কষ্ট করছে, আপনি দেখছেন এই প্যান্ডামিকের সময়। তো আমার কাছে মনে হয় সেটার ফল এখন পেস বোলাররা খুব ভালোভাবে পাচ্ছে। তো আর আমার কাছে মনে হয় কম্পিটিশন থাকা খুব ভালো। আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য এটা খুব ভালো, কারণ কম্পিটিশন থাকলে একটা পেস বোলার যখন ন্যাশনাল টিমে খেলবে তখন দেখবে তার ব্যাক অফ হ্যান্ডে আরও ভালো ভালো পেস বোলার আছে, তখন তার পারফরমেন্স বলেন সব কিছু আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট হবে। তো আমার কাছে, আমিও খুব এনজয় করি, কম্পিটিশন থাকলে খুব ভালো লাগে। না, আন্ডার-19 এইখানে অনেক ভালো ভালো ক্রিকেটার যারা আসছে, যারা এখানে সিলেক্টেড হয়েছে এই টুর্নামেন্ট খেলার জন্য, সবাই কিন্তু খুব ভালো প্লেয়ার। তো আমার কাছে সবার খেলাই মোটামুটি ভালো লাগছে। কিছু বিশেষ করে 2-1 প্লেয়ার আছে যাদের ব্যাটিং দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো আমার কাছে মনে হয় এরা সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে এরা নেক্সট স্টার হতে পারে। ওভারঅল পুরো টুর্নামেন্টে আসলে এবার টুর্নামেন্টটা বিশেষ করে যেটা পেস বলাররা খুব ভালো ডমিনেট করতেছে, কারণ আপনি দেখবেন প্রত্যেকটা ম্যাচেই পেস বলাররা কিন্তু সবাই ভালো বোলিং করতেছে। তো আমার কাছে মনে হয় পুরো টুর্নামেন্ট জুড়েই পেস বলাররা ভালো করতেছে, আর ব্যাটসম্যানরা হয়তো বা অনেকদিন পরে মাঠে নামছে। আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো কিছু ব্যাটসম্যান আছে যারা এক্সপিরিয়েন্স, মুশফিক ভাই খুব ভালো খেলতেছে, প্লাস হচ্ছে রিয়াদ ভাইও ভালো খেলতেছে, অনেকেই আছে খুব ভালো ব্যাটিং করতেছে। তো
তো আমার কাছে মনে হয় এটা ঠিক হয়ে যাবে ব্যাটসম্যানদের পারফর্ম। সবগুলো টিমই অলমোস্ট সেম টাইপেরই ছিল, বেশ কম্পিটিশন হয়েছে, কিন্তু এর মধ্যে থেকেও বলাররা কিছুটা হেল্প পেয়েছে উইকেটে, বাট হেল্প পাইলেও আসলে খুবই ভালো কনসিস্টেন্সিতে বল করেছে সবাই, ব্যাটসম্যানদেরকে ভালো টাফ টাইম দিয়েছে, স্পেশালি নিউ বলে প্রথম পাওয়ার প্লেটাতে। তো বলারদের এখানে কৃতিত্ব দিতেই হবে যে তারা কনসিস্টেন্ট ভালো জায়গায় এবং খুব প্ল্যান এক্সিকিউট করেছে, ভালো এক্সিকিউট করেছে। এজন্য ব্যাটসম্যানদেরকে কোনো ইজি বা লুজ বলের সংখ্যা খুবই কম দেওয়া হয়েছে ওভারঅল সব টিমে, এবং আল্লাহর রহমতে সব ফাস্ট বলাররা ভালো করেছে, এটা একটি ভালো দিক। গুড থিং ইজ যে আল্লাহর রহমতে ফাস্ট বলাররা ইমপ্রুভ করছে। আর চোখে পড়ার মতো আসলে বেশ কিছু আন্ডার-19 থেকে যারা এবার বিশ্বকাপ খেলেছে তাদের মধ্যে কিছু বলার বা কিছু ব্যাটসম্যান ভালো করছে, আশা করা যায় ভবিষ্যতে তারা আরও ভালো করবে, এবং আমাদেরও যারা সিনিয়র প্লেয়াররা আছে তারাও অনেকে ভালো করছে। তো আসলে সবার জন্য খুব ভালো একটি টুর্নামেন্ট ছিল। এই টুর্নামেন্টটা এক্সপেরিয়েন্সটা আমাদেরকে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল সিরিজ যখন আসবে সেটাতে ভালো করতে অনেক সহায়তা করবে। আর ফাইনালে ইনশাল্লাহ লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, কারণ আমাদের দল 4টার মধ্যে 3টা জিতেছে এবং সবাই অনেক এফোর্ট দিচ্ছে এবং অনেক হার্ডওয়ার্ক করছে, এবং আমরা মাঠে সবাই খুব ভালো ফিল্ডিং বলেন বা ব্যাটিং বোলিং সবাই সবার সেরাটা দিয়ে অনেক চেষ্টা করছে, তো চেষ্টা থাকবে। যেমনটা শুনছিলাম রুবেলের কাছ থেকে এবং তাসকিনের কাছ থেকে, দুজনেই কিন্তু কালকে ফাইনাল জেতার ব্যাপারে আশাবাদী। তাসকিনের আসলে ওর উপরই মেন আলোটা থাকবে নাজমুল একাদশের, কারণ তাসকিনই বারবার ব্রেক থ্রু এনে দিয়েছে যখনই তারা যে কোনো প্রবলেমে পড়েছে, এবং একইভাবে মাহমুদুল একাদশের লক্ষ্য থাকবে যে রুবেলকে ভালোভাবে কাজে লাগিয়ে কালকের ম্যাচটা যাতে বের করে আনা যায়। যেটা একটু আগে বলছিলাম যে এই যে বোলারদের, এই যে ব্যাটসম্যানদের যে একটা লড়াই চলছে, এটা কিন্তু খুবই দুর্দান্ত। আমরা যদি একটু দেখি যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যে ব্যাটসম্যানদের যে পারফরমেন্সটা ছিল সেটাও এই টুর্নামেন্টে দুর্দান্ত আছে। আমি এইগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে একটু পিঙ্কির কাছ থেকে শুনে আসতে চাচ্ছি। পার্থ, ধন্যবাদ। পার্থ, আপনি যেটা বলছিলেন, আপনার একটা কথা কিন্তু আমার মাথার মধ্যে আসলে আটকে আছে, সেটা হচ্ছে ডোমিঙ্গো যে আসলে স্টার্কের সাথে এবং জোফরা আর্চারের সাথে আমাদের পেস বোলারদের একটা তুলনা করেছেন, এই বিষয় নিয়ে আমি নিশ্চয়ই নাজমুল হোসেন আপনার কাছে আসবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতি পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে। আমরা কথা বলছি প্রেসিডেন্টস কাপ নিয়ে, এবং আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন স্টুডিওতে ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, ন্যাশনাল টিম, এবং শুধু ইশতিয়াক আহমেদই নন, আমাদের সঙ্গে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত আছেন নাজমুল হোসেন, ফর্মার ন্যাশনাল পেসার, এবং আমাদের সঙ্গে আরও কিন্তু পুরো শো জুড়ে যুক্ত থাকবেন পার্থ বণিক। তিনি আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল পার্টগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি বিরতিতে যাওয়ার আগে যেটি বলছিলাম, নাজমুল হোসেন, আমি আপনার কাছে সরাসরি আসতে যাচ্ছি। আসলে আমাদের ন্যাশনাল টিমে কিন্তু পেস বোলিং নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে স্ট্রাগলিং চলছিল, এবং ডোমিঙ্গো কিন্তু বলেছে যে আর্চারের মতো এবং স্টার্কের মতো দুজন বোলার আমাদের কিন্তু আসলে ওই অভাবটা রয়ে গেছে, কিন্তু সেই অভাবটা কিন্তু পূরণ করতে পারে। আমরা যদি বলি তাসকিনের কথা, আমরা যদি বলি রুবেলের কথা, আপনি একমত কিনা? দেখেন, আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট ওডিআইতে কিন্তু আমাদের পেস বোলার খারাপ করে না, মোটে ভালো বোলিং করতেছিল, যেমন মুস্তাফিজ, মাশরাফি ভাই ছিলেন, মাশরাফি ভাই, তারপর রুবেল। ওডিআইতে আমরা বেশ কয়েকটা ম্যাচে আমরা ভালো বোলিং করেছি, বাট আমাদের টেস্টে অনেক প্রবলেম হতো, যে টেস্টে আমাদের বোলাররা কিন্তু উইকেট টেকিং বা নতুন বলে বোলিং করা বা উইকেট 20টা উইকেট নেওয়ার মতো বোলার, তো এটা একটা প্রবলেম ছিল। তো আমি আশা করি যেহেতু এখন তাসকিন, রুবেল ওরা কিন্তু এখন অনেক এক্সপিরিয়েন্স, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিন্তু অনেকটা ওরা আমার কাছে মনে হয় গ্রেপ করতে পারছে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ওরা কি চায়, মানে এই জায়গায় তিন জিনিসটা দরকার, এগুলো অনেক, যেহেতু ওরা অনেকদিন ধরে খেলছে, তো আমি মনে করি যে ওরা ডে বাই ডে যেহেতু এখন ইমপ্রুভ করছে আর একটা ব্রেক পেয়েছে, তো অনেক চিন্তা ভাবনার সুযোগ পেয়েছে, তো আশা করি ডোমিঙ্গোর কথার সাথে আমিও একমত, যদি আপনার টেস্ট ম্যাচ জিততে হয় আপনি অবশ্যই 20টা উইকেট নিতে হবে, আর 20টা উইকেট নেওয়ার মতো আমার মনে হয় যে তাসকিন যেভাবে বোলিং করছে বা আলামিন বা ধরেন আপনি সাইফুদ্দিন ওরা যেভাবে বোলিং করছে, ওরা যদি কন্টিনিউ করতে পারে, আমি মনে করি যে নেক্সট আমরা যদি কোনো টেস্ট ম্যাচ খেলি ওরা একটা বিশাল একটা ভূমিকা পালন করবে।
নাজমুল ভাই, আপনার কাছে একটা জানার বিষয় ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো টুর্নামেন্টই কিন্তু পেস সহায়ক উইকেটে হলো। তো অনেকে বলছে যে স্পোর্টিং উইকেট কেন হলো না এখানটাতে, কারণ এখানে আমার যেমন পেস বোলারও একটা লম্বা সময় বিরতিতে ছিল, স্পিনারও কিন্তু বিরতিতে ছিল, আর বিশেষ করে ব্যাটসম্যানরা তারাও কিন্তু খুব একটা ভালো রান করতে পারেনি। মুশফিক বাদে, আফিফ বাদে দু একটা বিচ্ছিন্নভাবে তাদের ইনিংস আমরা দেখতে পেয়েছি বড় রানের। তাছাড়া সৌম্য সরকারকে দেখুন 47 বলে সে 9 করলো। এরকম অনেক অনেক ইনিংস আছে যেগুলো দেখতে মনে হয়েছে যে ব্যাটসম্যানরা এই উইকেটে কিন্তু ছন্দ খুঁজে পাচ্ছে না। তো প্রশ্নটা হচ্ছে যে স্পোর্টিং উইকেট হলো না কেন, বা এই পেস সহায়ক উইকেট দিয়ে আমাদের কি লাভটা হলো? না, আমি মনে করি শুনে যে উইকেটটা ছিল, আর মিরপুর উইকেটটা কিন্তু আসলে অনেক সময় বোঝাটা বড় ডিফিকাল্ট। তো দেখেন এই উইকেটে কিন্তু মুশফিক কিন্তু 100 করেছে বা 2টা 50 মেরেছে। তো যেহেতু অনেক ব্যাটসম্যানরা অনেক দিন ধরে ওরা ম্যাচে ছিল না, আমি ম্যাক্সিমাম আউটগুলো আমি দেখেছি যে ওরা কিন্তু আউটসাইড দ্য অফ স্টাম্প যেগুলো ওরা আগে লিস্ট করতো, আমার কাছে মনে হয় যে ওদের বল সিলেকশনে একটু প্রবলেম হচ্ছে ব্যাটসম্যানদের, যেহেতু ওরা অনেকদিন ধরে গেমে ম্যাচ প্র্যাকটিসটা অনেক কম করেছে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ওদের বল সিলেকশনে একটু প্রবলেম হচ্ছে। যে বলগুলো আগে ওরা লিড করছে বা এগুলো স্কোয়ার কাট করতে পারতো, এগুলো এরাও এখন মানে এরা দ্বিধাদ্বন্দ্ব যে আসলে আমরা খেলবো কি খেলবো না, কি ছেড়ে দিব কি না করবো। তো আমার মনে হয় ব্যাটসম্যান বলার তো অবশ্যই ভালো বোলিং করছে, বাট আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের ওদের বল সিলেকশনে একটা প্রবলেম হচ্ছে। তো আশা করি যেহেতু বিসিবি বলছে যে নেক্সট মান্থে হয়তো একটা কর্পোরেট লিগ শুরু করবে, তো ব্যাটসম্যানরা আমি মনে করি যে আগামী কালকের ম্যাচ থেকে ওরা তোমার ব্যাটসম্যান নিজেদেরকে ফিরে হওয়ার চেষ্টা করবে, যেহেতু ওরা 3টা-4টা ম্যাচ করে খেলে ফেলছে এবং উইকেট সম্বন্ধে ভালো একটা আইডিয়া হয়েছে। তো আমি আশা করবো যে বোলারদের যদি পরীক্ষায় না ফেলা হয় তাহলে কিন্তু বোলার অনেক কিছু শিখতে পারে না। যখন আমার 1 ওভারে বা আমি 10 ওভারে 60-70 রান দেওয়ার পরে কিন্তু মানে অনেক কিছু শেখা যায় তখন। আর আমি কন্টিনিউ বোলিং করে ব্যাটসম্যান লিড করতে তখন কিন্তু অনেক কিছু শেখা যায় না। তো আশা করবো কালকের ম্যাচ থেকে ব্যাটসম্যানরা বোলারদের একটা ভালো পরীক্ষা ফেলে দিবে, আশা করবো আগামীকালকে ফাইনাল ম্যাচে। সেটাই নাজমুল ভাই যেমনটা বলছিলেন, আমাদের বোলাররা কেমন পারফরমেন্স করেছে আমরা যদি একটু দেখি সেই পারফরমেন্সটা। যে সাইফুদ্দিন তামিম একাদশের হয়ে তিনি খেলেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি শীর্ষ বোলার হওয়ার পর এখন পর্যন্ত টপ উইকেট টেকার হওয়ার পরও কিন্তু তার কাছ থেকে আসলে তিনি ফাইনাল খেলতে পারছেন, এটা বড় একটা হতাশা থাকবে। 2 নম্বরে আছে রুবেল হোসেন, তিনি মুস্তাফিজ, আলামিনও ভালো কামব্যাক করেছে, তাসকিনও মানে 7টা করে উইকেট পেয়েছে। বলতে গেলে আলামিন আর তাসকিন দুজনেই 7টি করে উইকেট পেয়েছেন। মুস্তাফিজ যেমন আমরা বলছিলাম যে তার কাছ থেকে যে আশাটা ছিল যে রান চেক দেওয়ার ব্যাপারটি, সেই রান চেক দেওয়ার ব্যাপারটি কিন্তু খুব একটা তার কাছ থেকে এবার দেখা যায়নি, কারণ অন্যান্য বোলারদের তুলনায় 118 রানের বিনিময়ে 8 উইকেট খুব যে একটা ভালো আপনি বলতে পারবেন সেটাও কিন্তু হচ্ছে না। তো মোটামুটি এই টুর্নামেন্টে কিন্তু আন্ডার-19-এর বোলাররাও ছিল। তো বলা যায় যে আন্ডার-19-এর বোলাররা খুব বেশি যে সুযোগ পেয়েছেন এই টুর্নামেন্টে বা এই 4টা ম্যাচে, তা সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। সব আমাদের পরীক্ষিত যা বোলাররা আছেন তারাই কিন্তু এখানে এসেছেন। আমি আন্ডার-19 বোলারদের কথা যদি বলি না কেন, পিঙ্কি আপনি আছেন ইশতাক ভাইয়ের সাথে, নাজমুল ভাইও আছে, শুধুমাত্র যে 8 জন এবার আন্ডার-19-এ আমাদের সুযোগ পেয়েছিল তার মধ্যে শরীফুলই শুধু খেলতে পেরেছে, বাকি 2 জন খেলতে পারেননি, মৃত্যুঞ্জয়, রকিবুল। তো আপনি আন্ডার-19-এর বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কিছু বলতে চান তাহলে বলতে হবে যে একজন বোলার শরীফুল, তাকে দিয়ে বিচারটা করতে হবে। 3 ম্যাচে 21 ওভার, 1 মেইডেন, 101 রান, 4 উইকেট, বেস্ট 37 রানের বিনিময়ে 4 উইকেট। তো খুব ভালো নয়, আবার খুব হতাশাজনক নয়, কারণ 3 ম্যাচে তিনি 4টা উইকেট পেয়েছেন, বলা যেতে পারে ভালো পারফর্ম করেছেন। আর তো মোটামুটি বলা যায় যে বোলাররা এই টুর্নামেন্টে নিজেদেরকে চেনাতে পেরেছেন। পেস বোলার অবশ্যই, আমাদের স্পিন বোলারদের যে ব্যাপারটি ছিল এখানে মিরাজ বা আফিফ তারা কিন্তু খুব ভালো করতে পারেনি, তাইজুলও খুব ভালো একটা কিছু উপহার দিতে পারেননি। তো দেখা যাক কালকে ফাইনালে কী হয়, বা পেস সহায়ক উইকেটে স্পিন বোলার কতটা জাদু দেখাতে পারে সেটাও আমাদের দেখতে হবে কালকে। হ্যাঁ, ধন্যবাদ পার্থ আপনাকে। দর্শক, এই পর্যায়ে ছোট্ট আরেকটি বিরতিতে যেতেই হচ্ছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। অলরাইট দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু স্পোর্টস স্পেশাল। কথা বলছি প্রেসিডেন্টস কাপ নিয়ে। আমি সরাসরি চলে যেতে যাচ্ছি ইশতিয়াক ভাই আপনার কাছে, যেটা বলছিল আসলে এবার আন্ডার-19-এর যারা খেলেছে প্রেসিডেন্টস কাপে তাদের পারফরমেন্স কেমন দেখলেন, এবং আসলে ব্যাটসম্যানদের নিয়ে কিন্তু সবাই হতাশ হলো, কিন্তু কোচ ডোমিঙ্গো বলেছেন তিনি হতাশ নন। এই ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাবো। হতাশ হওয়ার ওরকম কোনো কারণ নাই, এই জন্য আসলে যে কি নেই, খুব একটা নাই, এই জন্য যে তারা প্রথম এরকম একটা ব্রেকের পরে খেলছে এবং এই উইকেটে তাদেরকে একটু অ্যাডজাস্ট করতেও সময় লেগেছে। নট দ্যাট যে তারা কোনো প্রেসারে ছিল। ইরফান শুক্র ভালো খেলেছে,
দি অনলি প্লেয়ার উইথ গুড, Consistency-টা কিন্তু কনসিস্টেন্ট কারোর মধ্যেই ছিল না, ছিল না, একমাত্র মুশফিক রহিম বাদ দিয়ে যদি দেখি আমরা, আমার মনে হয় না যে ইভেন নুরুল হাসান হয়তো বা ম্যাক্সিমাম হাইয়েস্ট অ্যাভারেজ কিংবা তার অ্যাভারেজ হয়তো হাইয়েস্ট হতে পারে, হাইয়েস্ট মনে হয় তার করেছে 41 নট আউট, উইকেট কিপার সোহান। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ও কিন্তু ফ্রন্টলাইন ব্যাটসম্যানদের মধ্যে না কিন্তু। right. তো ওইভাবে যদি আমরা বিচার করি, আমার মনে হয় যে ব্যাটসম্যানদেরকে খুব বেশি দোষ দিলে চলবে না, কারণ আগামীতে আরও খেলা রয়েছে, তখন দেখি তারা কি করে। কিন্তু এই যে কনসিস্টেন্সি যে অভাবটা বলছি, এটা নিয়ে কি এখনই চিন্তা করার সময় না? ইন দ্য লং রান কি এটা ভোগাবে না? আমরা উইকেটটাকে যেন দোষ না দিই, অ্যাটলিস্ট তাদেরকে এই ধরনের উইকেটে আরও খেলতে হবে, যে উইকেটে ফাস্ট বোলারসদেরকে সহায়তা করে, এবং যেটা আমরা এবার যেটা আমরা দেখেছি, এবং নট দ্যাট যে ইট ইজ অলওয়েজ ভেরি প্রেডিক্টেবল, মিরপুর উইকেট কিন্তু সবসময় প্রেডিক্টেবল না, তবে কনসিস্টেন্টলি ফাস্ট বোলারসদেরকে সহায়তা করে গেছে, এবং এই ধরনের উইকেট ব্যাটসম্যানদেরকে যেন একটুখানি কষ্ট পেতে হয় রান করতে। তো সেখান থেকে কিন্তু বিদেশে গিয়ে এই ধরনের উইকেটই কিন্তু তারা পাবে, যেখানে লাইফ উইল বি আ বিট ডিফিকাল্ট। সো লেট আস গিভ দেম টাইম। আমার মনে হয় যে খুব বেশি সবার থেকে যদি আমরা আশা করা শুরু করি, তাহলে ইট উড নট বি ফেয়ার। আমি মনে করি যে আরও দুই একটা এরকম টুর্নামেন্ট আই উড লাইক টু সি হাউ দে অ্যাডজাস্ট। কিন্তু টুর্নামেন্টে কি অনেকটা বেশি ওয়ান সাইডেড হয়ে গেল না? ওয়ান সাইডেড বলতে বোলাররা ডমিনেট করেছে সেদিক দিয়ে, বেশি yes, dominate করে ফেলেছে। কিন্তু কিছু কিছু ব্যাটসম্যান যে ব্যাটিং করে নাই, এবং তাদেরকে করতে হচ্ছে যেসব বোলার যারা ডমিনেট করেছে তাদের এগেনস্টে তাদেরকে খেলতে হয়েছে। সুতরাং এটা দে শুড বি প্লেইং দিস কাইন্ড অফ বোলিং মোর ফ্রিকুয়েন্টলি, তাহলে আমি মনে করি কি যে মনে হচ্ছে যে ব্যাটসম্যানরা যখন খেলতে মানে প্রতিটা ম্যাচে নামার আগে তাদের কি পরিকল্পনা, যেটা একটা প্ল্যানিং বলে, একটা ম্যাচের প্ল্যানিং বলে, তাদের কি সেই পরিকল্পনাটা কি ব্যাটসম্যানদের মধ্যে ছিল কিনা? কারণ এক ব্যাটসম্যানকে আমরা দেখেছি যে সে খুব একটা ম্যাচে সে খুব ভালো খেলছে, আর একটা ম্যাচে আমরা লিটন দাসকে দেখেছি, সৌম্যকেই দেখেছি 47 বলে 9 রান, পোর ইনিংস তারা খেলেছে। এটা কি পরিকল্পনার অভাব মনে হচ্ছে না? হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা আমি মনে করি যে একটু Even আমরা তামিমকেও যদি বলি, সে পুরোপুরি ব্যর্থ ছিল। ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এই যেরকম মুসাদ্দেক, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন, মোহাম্মদ মিথুন, এদের ফেল করাটা, বিকজ এরাই কিন্তু আগামীতে কিন্তু হাল ধরবে, কিন্তু এরাই, Right. এদের কাছে উই এক্সপেক্ট দেম টু প্রডিউস বেটার পারফরমেন্স। কারণ পরবর্তীতে যারা আছে আন্ডার 19, যেমন তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, জি। তানজিব তামিম, তারপরে ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, হ্যাঁ জি। হ্যাঁ, এরা কিন্তু দে উইল মেক লাইফ ডিফিকাল্ট ফর দেম। তারা যদি মনে করে যে তারা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে অনেকদিন ধরে, তাদের জায়গা তো পাকাপোক্ত হয়েছে, আমার মনে হয় এটা ভুল করবে, বিকজ দে আর competitive ক্লাসি হওয়া উচিত। প্লেয়ার্স। Right. একটা হচ্ছে কি, সৌম্য সরকার, লিটন দাস যেদিন খেলে সবাই জানি আমরা, খুবই উঁচু মানের প্লেয়ার, অসাধারণ তাদের ব্যাটিং। ইভেন মোহাম্মদ মিথুন কিন্তু বাংলাদেশের দলে কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট পারফরমেন্স করে গেছে। তো এইগুলো ম্যাচগুলো কিন্তু সিলেক্টররা তাদেরকে ভালোভাবেই তারা অ্যাসেস করবে, দে ক্যানট টেক ইট ইজি। রাইট, ইশতাক ভাই, আমি আপনার কাছ থেকে একটু আপনার কাছে আসতে চাই। ইশতাক ভাই যেরকম বলছিল যে কিছু কিছু ব্যাটসম্যান ভালো খেলেছে, আমি আপনার কাছে জানতে চাই আসলে এই টুর্নামেন্টে বেস্ট 5 ব্যাটসম্যান বা কারা সবচেয়ে ভালো করেছিল, কাদের ব্যাট থেকে রান এসেছে এবং কত গড়ে এসেছে, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। পিঙ্কি, আপনার কাছে আসবো, আপনার প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার আগে একটু নাজমুল হোসেন আমাদের সাথে আছেন, আমি একটু তার কাছে কথা বলতে চাচ্ছি যে এই যে আমরা বারবার বলছি পেস বোলার সহায়ক উইকেট বানানো হয়েছে, এবার আপনি তো পেস বোলার ছিলেন, এবং আমরা দেখতে পেয়েছি যে কোচ ডোমিঙ্গো তিনি বলছেন যে আমাদের একাদশে স্টার্ক, জোফ্রা আর্চারদের মতো একজন কার্যকরী পেস বোলার দরকার। কি মনে হচ্ছে যে এরকম পেস বোলিং সহায়ক উইকেট বানিয়ে আমরা যে পেসারদের আত্মবিশ্বাসটা বাড়ালাম, এটা যখন কর্পোরেট লিগে আবার যদি আমরা ব্যাটিং সহায়ক উইকেট বানাই, তখন এই আত্মবিশ্বাস থাকবে কিনা? দেখেন, এটা একটা ভালো বলার, যে ভালো বলার তার কিন্তু অবশ্যই আপনার টি-20 বলেন 3টা ফরম্যাটে ভালো খেলা উচিত, আমি মনে করি। আর এখন আমাদের যে বোলার গুলো আছে ওরা কিন্তু ম্যাক্সিমাম অনেক দিয়ে খেলে ফেলছে। ওরা এটলিস্ট একজন সাইফুদ্দিন 3 বছর 4 বছর, বা মুস্তাফিজ, ওরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় যে ওরা যদি টি-20 নেক্সট মান্থে যদি আমাদের একটা কর্পোরেট লিগ হওয়ার কথা টি-20, তো আমি জানি যে আমি আশা করব ওরা এই জায়গা থেকে যে একটা কনফিডেন্স নিয়ে যাবে, তো টি-20তে অবশ্যই কাজে লাগবে। কারণ আমি মনে করি ওরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে,
ডোমেস্টিক ক্রিকেট খেলছে। আপনি বলেন যে মুস্তাফিজ বলেন, সাইফুদ্দিন, তাসকিন, রুবেল অনেকদিন ধরে ক্রিকেট খেলছে। তো আমি মনে করি ওরা যত তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি ওরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। ওরা কিন্তু এখন পরীক্ষিত বলার, যেহেতু ওরা এইরকম একটা এই কন্ডিশন থেকে ওরা একটা কনফিডেন্স নিয়ে যাবে। তো আশা করি যে যদি ওরা ভালো, যেহেতু ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গায় ওদের পরীক্ষা দিতে হবে। তো যেহেতু ওরা নিজেকে যখন ব্যাটসম্যানরা অনেকদিন প্র্যাকটিসে না থাকাতে ওরা কিন্তু এই জায়গায় একটা পরীক্ষাতে করেছে ব্যাটসম্যানরা। তো আমি মনে করি যে ওরা যেহেতু কনফিডেন্সলি অনেক এই জায়গাতে একটা কনফিডেন্স নিয়ে যাচ্ছে যে নেক্সট টি-20 খেলার জন্য। তো যেহেতু ওরা এক্সপিরিয়েন্স এবং ওরা অনেকদিন ধরে খেলছে, তো আশা করবো ওরা খুব সহজে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে টি-20-তে। নাজমুল ভাই, আমরা যেমন দেখতে পেয়েছি যে করোনা ভাইরাসের ঠিক পরপরই আমরা দেখতে পেলাম পাকিস্তান ইংল্যান্ডের মধ্যে সিরিজ হলো, এরপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হয়েছে। তো এই যে সিরিজগুলোতে পেস বোলাররা মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আইপিএলে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সামি যাদের ফেস করছে, যাদেরকে যে ব্যাটসম্যানদের বল করছেন, তাসকিন আর রুবেল কিন্তু সেই সমকক্ষে ব্যাটসম্যান কিন্তু বল করছেন না। তো যখন আমরা জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেব, আমাদের ঘরে মাঠে যখন ওয়েস্ট ইন্ডিজ আসবে খেলতে, তখন আমাদের এই বোলারদের কতটা মানে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে? আমি মনে করি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ যখন আসবে আসলে এটা একটা পরীক্ষা দিতে পড়তে হবে। কারণ ওরা দেখেন ওরা আইপিএল খেলে আসতেছে, ওরা ওয়েস্ট ইন্ডিজে ওদের একটু টি-20 টুর্নামেন্টে খেলে আসছে। আর আমরা এখন ওয়ানডে খেলছি বা নেক্সট টি-20 খেলবো। মানে আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা পরীক্ষাতে পড়তে হবে। আর যেহেতু আমাদের যে বোলার যারা আছেন এখন, ওদের দিয়ে আমি কনফিডেন্ট যে ওরা অনেক এক্সপিরিয়েন্স। এই জন্য আমি বলতে পারি যে ওরা যেহেতু ওরা নতুন কেউ না। যেমন আন্ডার-19 একটা বোলার হলে কিন্তু আসলে ওই ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে কতটুকু মানিয়ে নিবে বা কি করবে ও কিন্তু জানে না। কিন্তু এখন যারা আছে আমার কাছে মনে হয় ওরা ওয়েল এক্সপিরিয়েন্স, এবং যেহেতু জানো এটা বেশি দিন নাই, তো নেক্সট টি-20 টুর্নামেন্ট ওরা একটা পরীক্ষা হিসেবে নেওয়া উচিত। যেহেতু আমরা যখন আগে খেলেছি, যখন প্র্যাকটিস করতাম তখন আমি চিন্তা করতেছি যে আমি ক্রিস গেইলকে বোলিং করতেছি, বা যারা ওয়েস্ট ইন্ডিজের যে আসবে যেমন আপনার নিকোলাস পুরান, আমি ওকে বোলিং করতেছি। এখন কিন্তু আইপিএল এ যে আমরা যে খেলাগুলো দেখছি, আমার কাছে মনে হয় যে আমাদের যে পেস বোলার আছে ওরা একটা হোমওয়ার্ক তৈরি করা উচিত এখনই, যে পুরানের কোন জায়গায় দুর্বলতা আছে বা ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য ব্যাটসম্যানরা কোথাও দুর্বলতা আছে, এগুলো নিয়ে এখনই কাজ করা উচিত। তো আমার কাছে মনে হয় যদি কাজ করতে পারে তো নেক্সট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওদের জন্য খুব ইজি হবে। নাজমুল ভাই, আমাদের যে কোচরা ছিলেন তারা ভেবেছিলেন মানে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এটা আগামীকাল ম্যাচটা গড়াবে ফাইনাল। তো আমাদের যে মূল কোচ ডোমিঙ্গো, গিবসন, কুক তারা কিন্তু সবাই দেশ ছেড়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই ফাইনালটা দেখা বা ফাইনাল দেখে আরেকটু পর্যালোচনা করা ব্যাটসম্যান বোলারদের পারফরমেন্স, সেটা কিন্তু হচ্ছে না, তাদেরকে সেই ভার্চুয়ালি সেটা করতে হবে। একটু ব্যাটসম্যানের কথায় আসি, সারাক্ষণ বোলারদের কথা বলছি। এই টুর্নামেন্টে ব্যাটসম্যানরা কিন্তু খুব যে রান ছুটিয়েছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি একটু আগে বলছিলেন যে এই উইকেটটা ছিল পেস বান্ধব, যেটা আমরা বলছিলাম। সেখানে আপনি একটু দেখুন, মুশফিক তিনি ভালো করেছেন, একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি, মানে 4টা ইনিংস খেলেছেন, এর মধ্যে 3টাতেই তার সেঞ্চুরি হাফ সেঞ্চুরি ছিল। ঠিক একইভাবে আমরা যদি দেখি আফিফ, তিনিও ভালো খেলেছেন, দুর্ভাগ্য 2 রানের জন্য মাত্র তিনি সেঞ্চুরি পাননি একটিতে। আর একইভাবে ইরফান শুকুর, মাহমুদুর রিয়াদ, নুরুল হাসান সোহান যারা আছেন, শুধুমাত্র সোহান ছাড়া কিন্তু এবং ইরফান শুকুর ছাড়া কিন্তু এই যে 3জন মুশফিক, আফিফ, মাহমুদুল্লাহ, তাদের কাছ থেকে এরকম বড় রান আশা করা আমাদের কিন্তু খুবই স্বাভাবিক। তবে সৌম্য, লিটন তাদের প্রথম দিকে না আসাটা আমাদের খুবই হতাশাজনক। যদি আন্ডার-19-এ একটু তাকে যে আন্ডার-19-এ ব্যাটসম্যানরা কেমন করলেন, কারণ আন্ডার-19-এ তো 5 জন ব্যাটসম্যান ছিলেন এবারে বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টে। প্রথমে বলতে হয় যে ক্যাপ্টেন আকবর আলী, তিনি 2টি ম্যাচে সুযোগ পেয়েছেন, 3 রান করতে পেরেছেন, দুর্ভাগ্য। তানজিদ হাসান তামিম পার্টনারশিপের একটা কথা শুনছিলাম আমরা, সেই তামিম কিন্তু 3 ম্যাচ সুযোগ পেয়েছেন এবং রান করেছেন 36। স্ট্রাইক রেটটা অবশ্য ভালো ছিল, 100-র উপরে ছিল। তবে পারভেজ হোসেন ইমন, মাহমুদ হাসান জয় এবং শাহাদাত হোসেন, এই 3 জনই 2টো করে ম্যাচ খেলার সুযোগ পেয়েও খুব ভালো কিছু করতে পারেনি। তো বলা যেতে পারে যে আন্ডার-19 তারা এই টুর্নামেন্টকে এক্সপিরিয়েন্স গ্যাদারিংয়ের জন্য নিতে পারে, তবে এর থেকে বেশি এই টুর্নামেন্টে তাদের প্রাপ্তির কিছু নেই, কারণ ড্রেসিং রুম শেয়ারিংও একটা বড় অভিজ্ঞতা। এবং একটু আগে শুনেছিলাম আমরা যে শরীফুল বলছিল যে মুস্তাফিজের কাছ থেকে তারা অনেক ভালো টিপস পাচ্ছে, এই যে ইন্টারন্যাশনাল অভিজ্ঞ যে প্লেয়াররা আছে তাদের কাছ থেকে টিপস নিয়ে এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগানো যাবে। ডোমিঙ্গো একটা কথা বলেছে যে ন্যাশনাল পর্যায়ে আমি যে ব্যাটসম্যানদের সামলাচ্ছি,
বা আন্ডার-19 পর্যায়ে যে ব্যাটসম্যানদের আমি সামলাচ্ছি সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানদের সমান নয় বা সমান কথা নয়। তো সেক্ষেত্রে এই আন্ডার-19 প্লেয়ারদেরকে সময় দিতে হবে, তারা যাতে আরও শানিত হতে পারে এবং পরবর্তী তারা কিন্তু এই ন্যাশনাল টিমে জায়গাটা করে নিতে হবে তাদের পারফরমেন্স দিয়ে, তাড়াহুড়ো করা যাবে না। তো এই ছিল আমার কাছে মোটামুটি ব্যাটসম্যান বোলারদের কথাবার্তা, এবং আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে পিঙ্কির কাছে। ধন্যবাদ পার্থ, আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম। ইশতিয়াক ভাই, আমি যদি আপনার কাছে ছোট করে জানতে চাই আসলে কালকের ম্যাচ নিয়ে, কালকে ফাইনাল ম্যাচ, আপনি কাকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন? আমার মনে হয় নাজমুল হাসানের দলটা, নাজমুল ইলেভেন, তারা শুরু করেছিল টুর্নামেন্ট একটা জেতা দিয়ে, কনসিস্টেন্টলি মোটামুটি ওরা ভালোই খেলেছে। ওদের ব্যাটসম্যানরা যদি মুশফিকের দিকে দেখি, মুশফিক, আফিফ হোসেন, ইরফান শুকর, এরাই মোটামুটি লিডিং রান গেটার্স। মুশফিক তো আছেই, সুতরাং মুশফিকের উপরে অনেকখানি নির্ভর করবে। অ্যান্ড আই থিঙ্ক আই উড। অপরদিকে কিন্তু মাহমুদুল্লাহর উপরে কিন্তু চাপটা অনেক বেশি। হ্যাঁ, মাহমুদুল্লাহর উপরে চাপটা বেশি, তবে আমি বোলারদের আসলে যদি আমরা বলি, বোলারদের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? এখানে আনফরচুনেটলি সাইফুদ্দিন থাকছে না, বিকজ হি ইজ ইন তামিম 11। তো তাসকিন, আমার কাছে মনে হচ্ছে যে তাসকিন ক্যান বিকাম, যদি একটু উইকেটের যদি সহায়তা পায়, তাসকিন ইজ সামওয়ান নিউ, আমার কাছে মনে হচ্ছে এক্সাইটিং, এবং সে নিজেও চেষ্টা করবে একটা মার্ক রাখার। সো মেবি ফ্রম দ্য ফাস্ট বোলার্স আই থিঙ্ক তাসকিনকে আমি এগিয়ে রাখবো। হি কুড বি আ গেম চেঞ্জার। ওকে, সো আপনি অল ওভার সব দিক থেকে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলটিকে এগিয়ে রাখছেন। আমি যদি একটু আমাদের এখানে আমাদের সঙ্গে যুক্ত আছে নাজমুল হোসেন, আমরা যদি তার কাছে যাই, আপনার কাছে একদম ছোট্ট করে কালকে ম্যাচের একটা প্রেডিকশন চাচ্ছি। আপনি একমত কিনা ইশতিয়াক আহমেদের সাথে? আচ্ছা, আমি ইশতিয়াক ভাইয়ের সাথে যেহেতু মানে যে পারফরমেন্স বা 3-4টা ম্যাচ দেখে আসছি আমরা, তো আসলে আমি ইশতিয়াক ভাইয়ের সাথে একমতই যে নাজমুল হোসেন শান্ত টিমটা মানে ভালো করতে পারে। বাট আমি এই জায়গায় একটা সারপ্রাইজ হতে পারে যে রুবেলের একটা স্পেল অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। তো মাহমুদুল্লাহ রিয়াদের টিমে আমি রুবেলকে এগিয়ে রাখবো, যে রুবেল যদি একটা স্পেল ভালো একটা স্পেল করতে পারে, যে এই সময় আবার চেঞ্জ করে দিতে পারে, একটা টিমের ব্যাটিং লাইনে ধ্বংস করতে পারে। তো আমি এই দিক দিয়ে আবার রুবেলকে এগিয়ে রাখবো, যে আশা করবো ইনশাল্লাহ রুবেল যদি ভালো করে। তো সবকিছু মিলে ইশতিয়াক ভাইয়ের সাথে আমিও একমত। ওকে, আজকে আমরা একদম শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইশতিয়াক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। নাজমুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ পুরো শোতে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্ত। আগামী সপ্তাহে একই সময়ে একই দিনে কিন্তু ফিরে আসবে স্পোর্টস স্পেশাল। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।